হ্যালো গাইস, উইক হিরো মানুয়ার সেকেন্ড পার্টে আপনাদের সবাইকে স্বাগতম। যারা এর আগে পার্ট 1 দেখেননি, ডিসক্রিপশনে লিংক দিয়ে দিয়েছি, গিয়ে দেখে আসুন। পার্ট 1-এ দেখেছিলাম হেলমেটকে কেউ একজন ডাক দেয়, তখন হেলমেট পিছনে তাকায় এবং সে অনেক ঘাবড়ে যায়। এপিসোডের শুরুতে হেলমেট বলে, কে রে যে আমার নাম নিয়ে ডাকছে এইভাবে, এত বড় সাহস কার এখানে? ও ভালোভাবে দেখতে পারছি না, অনেক অন্ধকার লাগছে, কে রে সামনে আয়। হেলমেট তখন লম্বা চুলওয়ালাকে বলে, এই তুই কি কিছু দেখতে পারছিস? লম্বা চুলওয়ালা বলে, না বস, আমিও কিছু দেখতে পারছি না। এরপর আমাদেরকে গ্রে ইয়নকে দেখানো হয়, যে কিনা তার সিট থেকে উঠছে। সে উঠে দাঁড়িয়ে পড়ে, কিন্তু এখনো তার ফেস দেখা যাচ্ছে না ভালোভাবে। গ্রে ইয়ন তখন অনেক স্টাইল নিয়ে সেখান থেকে যাচ্ছে। পাশে থাকা একজন ছেলে ভাবছে, এ কি পরিস্থিতি, বুঝতে পারছে না এখন এইখানে কি হচ্ছে। হেলমেট তখন লম্বা চুলওয়ালাকে বলে, কিরে এই লুজারটা কেড়ে যে এইভাবে এত ভাব ধরে হেঁটে আসছে, বল আমাকে। সে বলে যে, বস আমিও তো জানি না এটা কে, দেখতে পারছি না। হেলমেট তখন বলে, যেই হোক না কেন, দেখি আমার সামনে দাঁড়ানোর ক্ষমতা আছে কিনা তার। গ্রে ইয়ন তাদের দিকে যাচ্ছে। পাশে তাকে মেয়েটা বলে, এ কি পাগল হয়ে গিয়েছে নাকি? এখানে কি হচ্ছে বুঝতে পারছে না। এরপর চশমাওয়ালা মেয়েটাকে দেখানো হয়। সে বলছে, ও মাই গড, গ্রে তুমি কি কিছু বুঝতে পারছো না? সেখানে যেও না, ওরা তোমাকে অনেক অপমান করবে, অনেক মারবে। থেমে যাও, কেউ ওকে আটকাও। কিন্তু গ্রে ইয়নকে দেখানো হয়, যে কিনা তাদের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। এরপর হেলমেট বলে, এটাকে আমার কেমন জানি চেনা চেনা লাগছে এই ছেলেটাকে। লম্বা চুলওয়ালা সে বলে, আরে এটা তো সেই লুজারটা। গ্রে ইয়ন তখন তার হাতে থাকা প্যান্টটাকে নিয়ে স্টেপ করতে থাকে। এইভাবে স্টেপ করতে দেখে হেলমেট বুঝে গিয়েছে এটা আর কেউ নয়, এটা হলো গ্রে ইয়ন। এরপর হেলমেটের অবস্থা দেখানো হয়, তার অবস্থা পুরো খারাপ হয়ে গিয়েছে। গ্রে ইয়ন তখন তাদের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। এরপর গ্রে ইয়ন একটা অনেক ভয়ঙ্কর রূপ দিয়ে তাদের সামনে দাঁড়িয়ে থাকে, যেটা দেখে হেলমেটের অবস্থা পুরো পাতলা হয়ে গিয়েছে। তার চোখে আমরা ভয় দেখতে পাই। সে আবারও অতীতে চলে যায়, কি করে গ্রে ইয়ন তার হাতে পেন ঢুকিয়ে দিয়েছিল এবং তাকে এতটা যন্ত্রণাদায়ক ব্যথা দিয়েছিল, তার কিনে আঙ্গুল ভেঙে ফেলেছিল। সিন প্রেজেন্ট টাইমে চলে আসে। লম্বা চুলওয়ালা বলে, বস এই তো একটা লুজার, একে ভয় পাওয়ার কোনো কারণ নেই। সে আরও বলে, কি হয়েছে হেলমেটের, এইভাবে কাঁপছে কেন? হেলমেটকে দেখানো হয়, তার চোখ নিচে রাখে এবং সে ভয়ে ভয়ে অনেক কাঁপছে। লম্বা চুলওয়ালা তখন বলে, আরে কি হয়েছে ওর, কেন এইভাবে কাঁপছে, ভয় পাচ্ছে? কিন্তু আমাদের হেলমেটকে দেখানো হয়, সে তো ভয়ে পুরো ঘাবড়ে গিয়েছে। তার সামনে গ্রে ইয়ন দাঁড়িয়ে আছে, সে মুভ করতে পারছে না। ক্লাসের অবস্থা দেখানো হয়, পুরো ক্লাসরুম একদম নিস্তব্ধ হয়ে গিয়েছে। গ্রে ইয়ন আবারও তার পেনকে স্টেপ করে এবং সে হেলমেটের হাত দেখতে পায়, যেটা এখনো ব্যান্ডেজ করা অবস্থায়। হেলমেটকে দেখানো হয়, তার সামনে গ্রে ইয়ন, মনে হচ্ছে তার সামনে কোনো আজরাইল এসে দাঁড়িয়ে পড়েছে। লম্বা চুলওয়ালা তখন বলে, হেলমেট আজ আমি কি দেখছি, যে কিনা ভয়ে আজ প্রচণ্ড কাঁপছে, অথচ তার সামনে কোনো একটা ভুল করলে সে সেই ছেলেটিকে অনেক পিঠায়, অনেক মারধর করে। হেলমেট এখনো ভয়ে প্রচন্ড কাঁপছে, সে কিছুই বলতে পারছে না, তার চোখ উঠাতে পারছে না। হঠাৎ করে গ্রে ইয়ন তার পাশ কেটে যায়, এটা দেখে হেলমেট অনেক অবাক হয়ে যায়। গ্রে ইয়ন তখন পাশে থাকা সেই ছেলেটির দিকে তাকায়। ছেলেটির অবস্থা দেখানো হয়, তার নাক দিয়ে মুখ দিয়ে রক্ত পড়ছে, তার অবস্থা খুবই খারাপ। গ্রে ইয়ন সেখানে কিছুই বলে না। এরপর সে সেখান থেকে ধীরে ধীরে দরজা খুলে বাহিরে চলে যায়। হেলমেটের অবস্থা এখনো স্তব্ধ হয়ে আছে। সে তো ভাবছে, কি হচ্ছে আমার সাথে, আমি কেন কোনো মুভ করতে পারছিলাম না, আমি কখনোই ওর সাথে জিততে পারবো না, সে একটা মনস্টার। সিন শিফট হয়ে আমাদেরকে হাই স্কুল দেখানো হয়। ইউজিন সেখানে ভাবছে, আমি এমনই একটি স্কুল চেয়েছিলাম যেখানে সব কিছু শান্ত থাকবে, আজ দেখো তাই হচ্ছে। তাছাড়া কল্টন চুই, সে এখন বেঞ্চের উপরে এসে ঘুমিয়ে থাকে, মনে হচ্ছে সে যেন ঘুমানোর জন্য আসে। ইভান, সেও আর আগের মতো গুন্ডামি করে না, কিন্তু একটা সময় ছিল যখন সে গুন্ডামি করত। আমি সত্যি অনেক অনেক খুশি। এরপর তাকে দেখানো হয়, সে খুশিতে নাচতে থাকে, উহু ইয়ে। এরপর ইউজিন বলে, কিন্তু কিন্তু গ্রে ইয়ন এখানে সকাল থেকে শুয়ে আছে কেন, কি হয়েছে তার? আমি একটা কাজ করে ফেলি, আমি জানালার পর্দাটাকে আটকিয়ে দিই, যাতে তার রোদ এসে ঘুমটা ভেঙে না যায়। গ্রে ইয়ন যে এখনো ঘুমিয়ে আছে এবং সে একটা স্বপ্ন দেখছে। স্বপ্নে একজন লোক যে তাকে বলছে, ওহো তুমি তো খুব গভীর ঘুমে আসক্ত হয়ে গিয়েছো, ঠিক আছে আমি পর্দাটা টাঙিয়ে দিচ্ছি। সে আরও বলছে,
তুমি সব সময় আমার সাথে থাকবে, আমার পাশে থাকবে, ক্লাসে যাই হোক না কেন আমি সব সময় তোমার পাশে থাকবো। এরপর গ্রে ইয়নের ঘুম ভেঙে যায় এবং সে পাশে দেখে ইউজিন সে অন্ধকারের মধ্যে পড়ছে। ইউজিনকে দেখানো হয় সে ভালোভাবে পড়তে পারছে না। গ্রে ইয়ন তখন ভাবছে সে কি সত্যি দেখতে পাচ্ছে। এরপর সে বলে ইউজিন। ডাকটা শুনে ইউজিন একটু ঘাবড়ে যায়। গ্রে ইয়ন তখন বলে পর্দাটা খুলে দাও। গ্রে ইয়নের একটি কথাই সে জলদি করে পর্দাটা খুলে দেয়। গ্রে ইয়ন আবারও তার স্বপ্নে সেই লোকটির কথা ভাবছে। সেই লোকটি বলছিল জলদি করে উঠে পড়ো গ্রে ইয়ন। গ্রে ইয়নকে এইভাবে দেখে ইউজিন বলছে ও আই এম সরি, আমি হয়তো হঠাৎ করেই জানলার পর্দাটা সরিয়ে ফেলেছি, তাই রোদের কারণে তোমার চোখ হয়তো জ্বলছে। ইউজিন তখন ভাবছে এই ছেলেটাকে দেখে আমি এত ব্লাশ করি কেন? এ কি কোনো মেয়ে নাকি ভাই তুই যে ব্লাশ করিস? ক্লাসে থাকা একজন লাল চুলওয়ালা সে আরেকজনকে বলছে কল্টন চুইকে দেখ, সে তো একদম ঠান্ডা হয়ে গিয়েছে। আরেকজন বলছে যে হ্যাঁ ঠিক বলেছিস। এরপর ইউজিন গ্রে ইয়নকে অনেক থ্যাংক ইউ বলে এবং সে পিছনে তাকিয়ে বলে আজকে ক্লাসরুমটা কত ঠান্ডা, কত ভদ্র লাগছে। সিন শিফট হয়ে আমাদেরকে ক্লাস 1 দেখানো হয়। সেখানে ফ্লিপ তার ফোনে মেসেজ দেখছে যে কিনা রয়েস পাঠিয়েছে। রয়েস এটা সেই লাল টুপিওয়ালা, যারা চ্যাপ্টার 2 দেখেছেন তারা চিনতে পারবেন। ফ্লিপ তখন ভাবছে এ হারামজাদা আমাকে বলেছে আমি নাকি তাকে সাহায্য করবো সেই ছেলেটাকে মারার জন্য। এরপর আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক সিন দেখানো হয়। সেই লাল টুপিওয়ালা অর্থাৎ রয়েস বলছে তোমার আমাকে সাহায্য করতে হবে ওই ছেলেটাকে মারার জন্য। ওই ছেলেটা আমার চোখে ময়লা ফেলে আমার চোখের মধ্যে আঘাত করেছে, আর আজ আমার চোখের এই অবস্থা। ফ্লিপ তখন বলে তোরা 3 জন ছিলি আর ওই ছেলেটা একলা ছিল, তাও তোরা পারলি না, তোরা হেরে গিয়েছিস। তুই ওই লুজার কল্টন চোয়ের সাথে টিম বানিয়ে ভুল করেছিস। রইস তখন বলে সে তো আমার কাজিন, তাই না, আমাকে তো তাকে সাহায্য করতেই হতো। এরপর আমাদেরকে আবার প্রেজেন্ট টাইম দেখানো হয়, যেখানে ফ্লিপ এই সব কিছু কথা ভাবছে এবং মনে মনে অনেক গালি দিচ্ছে এবং সে জিমি ভাইয়ের কথা ভাবছে। জিমি ভাই সে এখনও কোনো স্টেপ নিচ্ছে না, আমার তো এখন কিছু করার নেই। ফ্লিপ তখন বলে জিমি ভাইয়ের কথা বাদ দিলাম, এখন কথা হলো সেই ছেলেটার, তার কত বড় সাহস, সে আমাকে সেদিন সেই কথাটা বলেছিল। এরপর ফ্লিপ তার সামনে থাকা একজনকে দেখে অনেক রাগ উঠে যায়। আমাদেরকে দেখানো হয় সেখানে গ্রে ইয়ন চলে আসে। তখন ফ্লিপ বলে হারামজাদা তোকে তো আমি ছাড়বো না। সে বলেছিল সে আমার কাজিনের কাছে ক্ষমা চাবে না, আর সে এটাও বলেছে আমি কে সেটা তার জানার কোনো দরকার নেই। এরপর আমাদেরকে ফ্লিপের অতীতের কিছু মেমোরেবল দৃশ্য দেখানো হয়। ফ্লিপ যে কিনা একটি ধনী পরিবারের ছেলে, তার কাছে ফাইটিং কোনো স্কিল নেই, কিন্তু তার কাছে বুদ্ধিমত্তা রয়েছে। সে যে কাউকে তার মতো করে মানিয়ে নিতে পারত এবং সে যে কাউকে তার আয়ত্ত করে নিতে পারত, যার ফলে সে গুন্ডামি করত এবং এইভাবেই ফ্লিপ দ্য কিং ফ্লিপ হয়ে ওঠে। কিন্তু যারা ফ্লিপের চেয়ে শক্তিশালী ছিল তাদেরকে সে আয়ত্ত করতে পারত না, যেমন মুনসান। এই লোকটিকে সে কখনোই আয়ত্ত করতে পারছিল না। তখন সময় এসে গিয়েছে এই লোকটিকে তার আসল জায়গা দেখানোর। এরপর ফ্লিপের বাবা মার কথা বলা হয়, তারা হলো ধনী বিজনেসম্যান এবং তারা মনে করে টাকাই সব কিছু, টাকাই পাওয়ার। এরপর আমাদেরকে 2 জন লোককে দেখানো হয়, তারা বলছে থ্যাংক ইউ ফ্লিপ আমাদেরকে এখানে ইনভাইট করার জন্য। আমাদেরকে একটা হোটেল দেখানো হয়, হোপ হোটেল। ফ্লিপ এবং তার বন্ধুরা মিলে সেইখানে অনেক সুন্দরভাবে পার্টি করছে। লাল টপিওয়ালা অর্থাৎ রুইস সে বলছে কিরে ভাই তুই কি এগুলো জীবনে খাসনি নাকি, তোকে দেখে এমনই মনে হচ্ছে, নে জলদি খা। ফ্লিপের পাশে থাকা ছেলেটি বলে তুমি এখানে কিভাবে প্রবেশ করতে পারলে, আমাদের তো এখনো বয়সই হয়নি। ফ্লিপ তখন বলে এমন কোনো প্লেস নেই যেখানে আমি প্রবেশ করতে পারবো না, কারণ আমি একজন ধনী পরিবারের ছেলে। এরপর ফ্লিপ তার পাশে থাকা অন্য একটি লোকের দিকে তাকায়, সে একটু ভয় পেয়ে রয়েছে। ফ্লিপ বলে কিরে তোর কি হয়েছে, তুই খাচ্ছিস না কেন, বল আমাকে কি হয়েছে তোর। সে অন্য আরেকটি ছেলেকে বলে কিরে ওর কি হয়েছে বলতো আমাকে। তখন এই ছেলেটা বলে আমিও তো জানি না ওর কি হয়েছে। যার মন খারাপ ছিল সে বলে আসলে মুনসান, তাকে দেখলে আমার অনেক রাগ ওঠে, কিন্তু আমি তাকে কিছু করতে পারি না। ফ্লিপ তখন বলে ডোন্ট ওয়ারি, এখন আমরা সবাই মিলে ওকে মারবো। তখন সেই ছেলেটা বলে কিন্তু কিভাবে। সে বলে যে তোমরা অবশ্যই মারবে আর আমরা তোমার পিছে থাকবো, আমরা সবসময় সাহায্য করে যাবো, ওই মুনসান একা আমাদের সাথে পারবে না। এরপর মুনসানের অবস্থা দেখানো হয়, তাকে পুরোই মেরে কেলাটাবেটা করে দিয়েছে। মুনসানকে হারানোর পর ফ্লিপ হয়ে যায় দ্য কিং অফ ফ্লিপ।
এরপর আমাদেরকে বারের সিন দেখানো হয়, সেখানে দুজন লোক আসে এবং কালো চুলওয়ালা বলে, ফ্লিপ কি সত্যি আমাদেরকে এখানে ডেকেছে? এরপর হলুদ চুলওয়ালা বলে যে হ্যাঁ হয়তো এখানে ডেকেছে, চলো আমরা যাই, গিয়ে দেখি কি হয়েছে। হলুদ চুলওয়ালা সে বলে, ফিলিপ আমরা তো এসে পড়েছি, বারের বাইরে দাঁড়িয়ে আছি। তখন ফ্লিপ বলে জলদি ভিতরে চলে আসো। এরপর তারা ভিতরে চলে আসে, সেইখানে একজন ওয়েটার তাদেরকে স্বাগতম জানায়। ওয়েটার তখন বলে আপনার জন্য রুম নাম্বার 7-এ অপেক্ষা করছে। এরপর সেই ছেলেটি সেখানে চলে আসে। ফ্লিপ তখন বলে হেই এদিকে এদিকে আসো, আমাদের সাথে এখানে এসে বসো। হলুদ চুলওয়ালা সে বলে আরে বাহ, এখানে তো খুব ভালো পার্টি চলছে, আর এখানে তো দেখা যায় মেয়েও আছে। ফ্লিপ তখন বলে চলো তোমাদেরকে আমার বন্ধুর সাথে পরিচয় করিয়ে দেই। ফ্লিপ তখন বলে হেই এর সাথে পরিচিত হও, এ আমার বন্ধু ইউজিন হাই স্কুল থেকে, এর নাম হলো টেডি জিন। তখন সেখান থেকে একজন বলে এই তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো ছেলে। টেডি জিন বলে আমারও খুব ভালো লেগেছে আপনাদের সাথে পরিচিত হয়ে। সেইখানে একটা মেয়ে বলে তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো টেডি জিন। টেডি জিন বলে ও সেম টু ইউ। ফ্লিপ তখন বলে এইসব খাবারে আমাদের চলবে না, আরো খাবার অর্ডার দিতে হবে, এ জলদি আসো খাবার দিয়ে যাও। এরপর তাদেরকে আরো খাবার দিয়ে যায়। ফ্লিপ বলে টেডি জিন আমার কাছে তোমার জন্য একটা ডিল রয়েছে। টেডি জিন বলে ওহো তাহলে তুমি এখনো কি সেই পানি পরীক্ষা করো? ফ্লিপ তখন বলে আমরা হয়তো একটু দুর্বল হতে পারি, কিন্তু আমরা যদি এক হয়ে কাজ করি তাহলে আমরা সবাই অনেক শক্তিশালী। তখন সেই ছেলেটা বলে আচ্ছা তাহলে তুমি ইউজিন হাই স্কুলের কথা বলছো? ফ্লিপ তখন বলে হ্যাঁ সেইখানে কিছু ইডিয়েট রয়েছে যারা নিজেদেরকে প্রচন্ড শক্তিশালী মনে করে, এখন তোমার উচিত তাদেরকে পরেশান করা। আর আমি জানি টেডি জিন তুমি এটা করতে পারবে। টেডি জিন তখন বলে অবশ্যই আমি এটা করতে পারবো। এইভাবেই ফ্লিপের ব্যাক স্টোরি এখানেই শেষ হয়ে যায়। সিন প্রেজেন্ট টাইমে চলে আসে। আমাদেরকে ইউজিন হাই স্কুল দেখানো হয়, আমাদেরকে ক্লাস 1-এর সিন দেখানো হয় যেখানে টেডি জিন এবং তার বন্ধু মিলে কোক খাচ্ছিল। তখন হঠাৎ টেডি জিন জানলার পাশে কাউকে দেখে। আমরা তখন নিচে দেখতে পাই গ্রে ইয়ন, সে স্কুলের ময়লাগুলো নিয়ে পরিষ্কার করছিল। টেডি জিন তখন বলে এর মতো লুজারকে দেখলে কেন জানি না আমার মাথা নষ্ট হয়ে যায়। এরপর সে তার কোককে নাড়াচাড়া করে এবং নিচে থাকা গ্রে ইয়নের মাথার উপর সেই কোকটা ঢেলে দেয়। গ্রে ইয়ন তখন উপরের দিকে তাকায় যে কে এটা ফেলেছে। টেডি জিন সে গ্রে ইয়নের উপর এটা ফেলে মুস্কি মুস্কি হাসছে। টেডি জিন তখন বলে আমি শুনলাম তুই নাকি নিজেকে অনেক বড় ফাইটার মনে করিস, এমনকি তুই কল্টন চোইকে হারিয়ে দিয়েছিস, এখন তুইও কল্টন চোয়ের মতো নিজেকে শক্তিশালী দেখাস সবার সামনে। কত বড় একটা মূর্খের কথা, তুই একটা লুজার। গ্রে ইয়ন তার সব কথা শুনছে কিন্তু সে তখন সেখানে কিছুই বলছিল না। এরপর সিন শিফট হয়ে যায়, আমাদেরকে কল্টন চুইকে দেখানো হয়। সে বলে আবার এইসব ফালতু ঘাস পাতা আমাকে খেতে হবে, প্রতিদিন এইসব খেতে আর ভালো লাগে না। এরপর কল্টন চয় সামনে দেখে একটু ঘাবড়ে যায়। সামনে আমাদেরকে টেডি জিনকে দেখানো হয়। টেডি জিন তখন বলে কি কোনো সমস্যা? আমি এখানে বসে আছি, তোর কি কোনো সমস্যা আছে? কল্টন চয় বলে না আমার কোনো সমস্যা নেই, বসে থাকো। এরপর কল্টন চয় সেখান থেকে চলে যায়। আমাদেরকে বলা হয় কল্টন চয় তার চোখের উপর চোখ রেখে তাকাতে পারছিল না, কারণ সে অনেক ঘাবড়ে গিয়েছিল, ভয় পেয়ে গিয়েছিল। গ্রে ইয়ন তখন মনে মনে বলে আরে এটা তো সেই ছেলেটাই যে আমার উপর কোক ফেলে দিয়েছিল এবং আমাকে লুজার বলেছিল। এ লুজার যা এখান থেকে, তোর শরীর থেকে দুর্গন্ধ আসছে। গ্রে ইয়ন তখন সেখান থেকে চুপচাপ চলে গিয়েছিল এবং যাওয়ার সময় সে মনে মনে বলছিল বাস্টার্ড। এরপর ইউজিনকে দেখানো হয়, সে বলছে গ্রে ইয়ন এখনো ক্লাসে কেন আসেনি, ঘন্টা তো পড়ে গেল। এরপর দেখানো হয় গ্রে ইয়ন সে ক্লাসে চলে এসেছে এবং ইউজিনের পাশে বসে গেল। তখন ইউজিন বলে আরে তুমি ভিজে গেছো কিভাবে, কি হয়েছে তোমার সাথে? ইউজিন তখন বলে হে তোমাকে কি আবারও কেউ পরেশান করেছে নাকি? গ্রে ইয়ন তখন বলে ইউজিন তুমি তো এই স্কুলের সকল গুন্ডাদের তথ্য নিজের কাছে রাখো তাই না? ইউজিন তখন হেসে হেসে বলে আসলে হ্যাঁ একটু একটু তো রাখতে হয় তাই না? গ্রে ইয়ন তখন বলে ক্লাস 1 থেকে একজন হলুদ চুলওয়ালা ছেলে যে ক্যান্টিনে আজ কল্টন চোয়ের সাথে তর্ক বিতর্ক করেছিল, কে সেই ছেলেটা? ইউজিন তখন বলে ও আচ্ছা তুমি কি স্যাপেটেরিয়া কথা বলছো? এই না ওয়েট, এই তুমি ওই পাগল ছেলে কথা বলছো, ওর নাম হলো টেডি জিন, সে একটা পাগল আর অনেক নির্দয় একটা ছেলে। সে এটা বলতে যাচ্ছিল, সেখানে টিচার চলে আসে এবং সে বলে বাচ্চারা সবাই চুপ থাকো, কেউ কি ঘন্টা শুনতে পাওনি? যার যার সিটে বসো, এক্ষুনি যাও সবাই। এরপর গ্রে ইয়ানকে দেখানো হয়, সে মনে মনে বলছে টেডি জিন
সিন শিফট হয়ে আমাদেরকে ক্লাস 1-এর সিন দেখানো হয়। সেখানে টেডি জিন একজন স্টুডেন্টের মাথায় গরম কাবাব রেখে দেয়। ফ্লিপ তখন ভাবে এই ছেলেটা টেডি জিন যে কিনা দুর্বল ছিল, আজ দেখো সে কতটা শক্তিশালী হয়ে গেছে শুধুমাত্র আমার জন্য। আর এই আমার খুব ভালো একটা ওপিনিয়ন হতে পারে। আমি এখন আরাম করব, টেডি জিন সে আমার বদলা নিয়ে নেবে। এরপর ফ্লিপ জানালার বাহিরে এক নজর দেয় এবং আমরা দেখতে পাই জানালার বাহিরে ব্যান পার্ককে সে ফুটবল খেলছে। ফ্লিপ তখন তার সেলফোন বের করে কাউকে একটা টেক্সট সেন্ড করে ফেলে। সে কাকে টেক্সট সেন্ড করেছে সেটা আমাদেরকে জানানো হয়নি। এরপর আমাদেরকে ক্লাসের 8-এর সিন দেখানো হয়। ক্লাস 8-এর সম্পর্কে বলা হয় ইউজিন হাই স্কুলের মধ্যে ক্লাস 8 একমাত্র শান্তিপূর্ণ ক্লাস, যেখানে ব্যান্ড পার্ক হলো নাম্বার 1। স্টুডেন্টরা খেলাধুলা করে তাদের ড্রেস চেঞ্জ করছে। তখন সেইখানে অ্যালেক্স বলে, কিরে ব্যান্ড পার্ক, আমাদের সাথে যাবি না? আজ একটা পার্টি করব। ব্যান্ড পার্ক বলে, তোরা যা, আমি আমার বাড়িতে যাব, সেখানে সবার সাথে পার্টি করব, বুঝতে পারলি? আমি এখন তোদের সাথে যেতে চাই না। তখন আমাদেরকে অ্যালেক্সের ফেস দেখানো হয়, একদম বাজেভাবে রেখেছে ছেলেটা। অ্যালেক্স তখন বলে, হে বন্ধুরা, কেউ চিন্তা করবে না, আমরা পার্টি করব, একসাথে মিলে এনজয় করব, চলো। অ্যালেক্সের পাশে থাকা সে ছেলেটা বলে, অ্যালেক্স সত্যি আজ আমরা অনেক খুশি। এরপর আমাদেরকে আন্ডারপাসের সিন দেখানো হয়। সেখানে বাইক করে কেউ একজন এসেছে এবং সে সিঁড়ি দিয়ে উপরে উঠছে। সে গেমিং সেন্টারের কাছে যাচ্ছে। গেমিং সেন্টারের ভিতরে আগে থেকে ইউজিন হাই স্কুলে কিছু স্টুডেন্ট খেলাধুলা করছে। তখন একটা ছেলে বলে, ইউসুন হাই, এটা কে? তখন আমাদেরকে দেখানো হয় সেখানে আর কেউ নয়, আমাদের জিমি ভাই। ইয়ো, তার পিছনে তাকে মেয়েটা ভাবছে, এটা কোন স্কুলের ইউনিফর্ম? আমি আগে কখনো দেখিনি। ছেলেটা কে? তখন সেই সুন্দরী মেয়েটা বলে, এক্সকিউজ মি, আপনি কি এখানে একা এসেছেন? জিমি ভাই তখন বলে, ইয়েস, আমি এখানে একা এসেছি, আর খুব জলদি এখানে আমার পার্টি শুরু হবে, বুঝতে পেরেছো মেয়ে? সুন্দরী মেয়েটাকে মেয়ে বলার কারণে সে অনেক খুশি হয়ে যায় এবং সে বলে, ওহো, আপনি যান, গিয়ে একটা আসন গ্রহণ করুন মিস্টার। জিমি ভাই খুব স্টাইলের সাথে গিয়ে সেখানে সবাই বসে পড়ে। মেয়েটা তখন মনে মনে ভাবছে, ওহো, আমার মালিক বলেছিল ওনাকে একটু কফি মিক্স করে খাওয়াতে। অন্য আমাকে জলদি যেতে হবে, না হলে আমার চাকরি থাকবে না, দৌড় দাও। সেখানে ইউজিন হাই স্কুলে একটা স্টুডেন্ট মনে মনে ভাবছে, এই ছেলেটার অহংকার তো দেখো, ওর চোখের দিকে তাকালেই বোঝা যায়। জিমি ভাই সেখানে একটু জোরে জোরে হাসছে। জিমি ভাইয়ের হাসিতে সেই ছেলেটা আরো বিরক্ত বোধ করে। তখন জিমি ভাইয়ের ফোনে কেউ একটা কল দেয়। আমাদেরকে দেখানো হয় এই কলটা দিয়েছে ফ্লিপ। জিমি ভাই তখন সেই কলটাকে রিসিভ করে না, বরং সেই কলটাকে এইভাবে রেখে দেয়, যার ফলে সেখান থেকে অনেক জোরে জোরে সাউন্ড আসে এবং আশেপাশে থাকা সেই ছেলেগুলো আরো বিরক্ত বোধ করে। সে রিংটাকে কোনো মতোই ধরছে না। এরপর সেখানে একটা স্টুডেন্ট এসে বলে, এই হয়তো তুমি এই ফোনটাকে রেখে দাও, না হলে রিসিভ করো, এইভাবে আমাদের বিরক্ত কেন করছো? জিমি ভাই তখন সেই ছেলেটার দিকে তাকিয়ে থাকে, মুস্কি মুস্কি হাসে, কিন্তু জিমি ভাই কিছুই বলছে না। তখন সেই ছেলেটা আরো বিরক্ত হয়ে বলে, এই তুই কি বয়রা, কানা নাকি, কিছু বুঝতে পারছিস না? এরপর জিমি ভাইয়ের হাত থেকে সেই ফোনটা কেড়ে নেয়। এরপর সে বলে, এই ফালতু, চুপচাপ এখান থেকে চলে যা, না হলে তোর জন্য ভালো হবে না। এই কথা শুনে জিমি ভাই একটা ক্রিপি স্মাইল দিয়ে ফেলে। আরে ভাই কি বললি রে তুই? সে ছেলেটা বলে, কিরে তুই কি কানে শুনতে পাচ্ছিস না? যেখান থেকে চলে যা। তার পিছনে থাকা ছেলেটা চেঁচিয়ে বলে, এ বান্দির পথ যাবি নাকি? এই কথা বলতে জিমি ভাই সামনে থাকা স্টুডেন্টের মুখ চেপে ধরে। বাপরে বাপ, জিমি ভাইয়ের হাতে কি শক্তি রে ভাই! জিমি ভাই সে এখন হাসছে এবং সে তার একটা পাঞ্চ রেডি করে আর সেই ছেলেটার দিকে অনেক জোরে একটা পাঞ্চ করে। এর ফলে এই ছেলেটা অনেক দূরে গিয়ে পড়ে। এইটা দেখে সেখানে থাকা সকল স্টুডেন্ট অনেক ঘাবড়ে যায়। এরপর জিমি ভাই কেজিএফ এর মতো ডায়লগ নিয়ে বলে, আই ডোন্ট লাইক ইট, সাইলেন্ট সাইলেন্ট, তুই একটু বেশি বলে ফেলেছিলি। জিমি ভাই সেই ছেলেটাকে অনেক জোরে একটা পাঞ্চ মারে, যার ফলে সেই ছেলেটা অনেক দূরে গিয়ে পড়ে এবং আশেপাশে থাকা স্টুডেন্টরা এটা দেখে অনেক ভয় পেয়ে যায়, ঘাবড়ে যায়। জিমি ভাই তখন তাদের সামনে দাঁড়িয়ে থাকে এবং সে বলে, তোদের বন্ধুকে আমি পিটিয়েছি, তোরা কিভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকবি নাকি, কিছু বলবি না? হে মূর্খের দল! এই কথা শুনে একটা স্টুডেন্ট অনেক রেগে যায় এবং সে জিমি ভাইয়ের উপর আক্রমণ করতে যায়, কিন্তু তার পিছনে তাকে সেই ছেলেটা বলে, না দাঁড়াও, এটা হলো জিমি ভাই, যে ইউসুন স্কুল থেকে এসেছে। এ খুবই ভয়ঙ্কর পাগল একটা ছেলে, ওর সাথে আমরা পেরে উঠবো না, চলো আমাদেরকে এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে। জিমি ভাই তখন বলে, তোরা ঠিক সিদ্ধান্ত নিয়েছিস। এরপর তাদের সে বন্ধুটাকে কাঁধে করে নিয়ে তারা সবাই সেখান থেকে বেরিয়ে যাচ্ছে।
জিমি ভাই আবার স্টাইল নিয়ে সে সোফায় বসে পড়ে এবং সে ভাবছে খুব মজা পেয়েছি আজ। আর ঠিক তখনই ফ্লিপের কল আবার চলে আসে। ফ্লিপ তখন বলে, হ্যালো, আপনি কোথায়? আর আপনি আমার ফোন ধরছেন না কেন? হয়তো এমন কোনো কারণ আছে যার কারণে আপনি আমার ফোন ধরছেন না। কোথায় আছেন আপনি? জিমি ভাই তখন বলে, আমি আন্ডারপাসের গেমিং সেন্টারে রয়েছি, সেখানে চলে আয়। এখানে কিছু ইউসিন হাই স্কুলের স্টুডেন্ট আমাকে মজা দিয়েছে। জিমি ভাই এরপর ফোনটা কেটে দেয় এবং সে ভাবে ফ্লিপ সে একটা চতুর স্টুডেন্ট, চতুর একটা ছেলে এবং সে খুব ভালো পরিকল্পনা করতে পারে, সবার সাথে তাল মিলিয়ে চলতে পারে। আমার ওকে প্রয়োজন। ফ্লিপকে দেখানো হয় সে গেমিং সেন্টারের দিকে যাচ্ছে, সিঁড়ি দিয়ে উপরে উঠছে। তখন সে ভাবে ডোনাল্ডের সাথে দেখা করে একটু বেশি দেরি হয়ে গিয়েছে আজকে। আমি যতই পরিকল্পনা করি না কেন এখনো পর্যন্ত আমি উপরের লেভেলে পৌঁছাতে পারিনি। আমাদের ইউসিন হাই স্কুলও এমন অনেক লেভেলের ছেলে আছে, যেমন ব্যান পার্ক, সে অনেক উপরের লেভেলে। আমি তোকে ছাড়বো না, আমিও খুব শীঘ্রই উপরের লেভেলে যাব। এরপর সে গেমিং সেন্টারের ভিতরে প্রবেশ করে। জিমি ভাই তখন তাকে দেখে বলে, ওইখান থেকে একটা স্টিক নিয়ে এখানে আসো, আমরা পুল খেলবো। ফ্লিপ তখন বলে, আচ্ছা ঠিক আছে, আনছি। ফ্লিপ এরপর সেখান থেকে একটা স্টিক বাছাই করে এবং সে জিমি ভাইয়ের কাছে যায়। জিমি ভাই তখন বলে, তুই কি জানিস ইউজিন হাই স্কুলে কিছু স্টুডেন্টের সাথে আমার খুব ভালো মজা হয়েছে, খুব আনন্দ দিয়েছে ওরা আমাকে। তখন ফ্লিপ বলে, ওরা তো সব কয়টা লুজার, সব কয়টা ভীতু, কি আর মজা দিবে। জিমি ভাই তখন বলে, যাই হোক, এখন জানিস তুই কি চিন্তা করছিস আর তোকে কি বলতে হবে। ফ্লিপ তখন বলে, আপনি শিওর যে এটা কাজ করবে? এই প্ল্যানটা যেন কাজ করে তার জন্য আপনি আমাকে সাপোর্ট করবেন, তাই না? আর তাছাড়া আপনি কি জানেন আমি কে? আমি হলাম ফ্লিপ কিম দ্য বাস্টার্ড। জিমি ভাই তখন স্ট্রেট দাঁড়িয়ে ফানিভাবে বলে, ও ইয়েস স্যার, আই নো। আমি জানি তোমার সম্পর্কে, তুমি হলে সেই ছেলে যে টাকা দিয়ে বড় বড় গুন্ডাদেরকে কিনে নিয়েছে তার কাম আদায়ের জন্য। ফ্লিপ তখন বলে, হ্যাঁ কিন্তু। এরপর জিমি ভাই বলে, আমি জানি তোর প্ল্যানটা যেভাবে হোক সাকসেসফুল হওয়া দরকার, তাই না? কিন্তু তার জন্য আমার প্রচুর মানি প্রয়োজন, আমার ডাবল পেমেন্ট দরকার। ফ্লিপ তখন বলে, তাছাড়া আমাকে ব্যান পার্ককে অনেক মারতে হবে এবং তাকে সারপ্রাইজ করে যেতে হবে, তার উপরে লেভেলে যেতে হবে। আর এইটা করার জন্য আমাকে ইউনিয়নে যেতে হবে এবং সেখানে আমার একটা টিম করতে হবে। যত বড় বড় গুন্ডারা আছে তারা সকলে ইউনিয়নে গিয়েছে এবং সেখানে টিম আপ করেছে, যার ফলে তারা আজ এত শক্তিশালী হয়েছে। আমাকেও এটা করতে হবে। জিমি ভাই তখন বলে, ওয়েল ভালো, কিন্তু অলরেডি আমি ইউনিয়ন থেকে কমিশন পেয়েছি, সো এখানে আমার আর কোনো কিছু হারানোর কোনো ভয় নেই। এবার জমবে মজা, কারণ সেখানে চলে আসে অ্যালেক্স। অ্যালেক্স বলে, চলো আজকে আমরা পার্টি করবো আর খেলবো। এরপর একজন স্টুডেন্ট সামনের দিকে আঙুল দিয়ে বলে, অ্যালেক্স। অ্যালেক্স বলে, হ্যাঁ কি হয়েছে? অ্যালেক্স যখন সামনের দিকে তাকায় তখন সে অবাক হয়ে যায়, কারণ সামনে ছিল জিমি ভাই। ইয়ো ঝাঁকানাকা। জিমি ভাই তখন বলে, দেখো তো এখানে কে এসেছে। অ্যালেক্স। ব্যান পার্কের অপিনিয়ন অ্যালেক্স। অ্যালেক্সের তখন অতীতের কিছু স্মৃতি মনে পড়ে যায়, যেখানে অ্যালেক্সকে খুব বাজেভাবে পিটিয়েছিল জিমি ভাই, কিন্তু অ্যালেক্স সেইখানে কিছুই করতে পারছিল না, কারণ অ্যালেক্স তখন অনেক দুর্বল ছিল। আর ঠিক তখনই জিমি ভাই অ্যালেক্সের মুখে একটা পাঁচ মেরে বসে এবং জিমি ভাই বলে, ও খুব ব্যথা করছে নাকি অ্যালেক্স? সিন প্রেজেন্ট টাইমে চলে আসে। জিমি ভাই বলে, হে ফ্লিপ, তুই কি এটাও প্ল্যান করেছিলি নাকি? এরা তো এখানে চলে এসেছে, এটা কি তোর প্ল্যানের অংশ? ফ্লিপ তখন বলে, এটা তো আমার কোনো প্ল্যান ছিল না, কিন্তু তুমি এটা বলতে পারো এটা একটা কাকতালীয় ব্যাপার। যাক ভালোই হয়েছে, মজা নাও জিমি ভাই। এরপর অ্যালেক্সের ফ্রেন্ডরা বলছে যে, চলো এখান থেকে চলে যায়, এখানে থেকে লাভ নেই, আমরা এখানে মারামারি করতে চাই না। এরপর তারা সেখান থেকে চলেই যাচ্ছিল। জিমি ভাইকে দেখানো হয় সে সেখান থেকে দৌড় দিয়ে অ্যালেক্সের মাথার চুলে ধরে ফেলে এবং জিমি ভাই বলে, আমার থেকে বেঁচে পালিয়ে যাবি ভেবেছিস? এত সোজা নাকি? ওহো বাচ্চা, মনে হচ্ছে পুরনো কিছু স্মৃতি তোর মনে পড়ে গিয়েছে, তাই না? ফ্লিপ তখন বলে, যাক ভালো হয়েছে, প্যান পার্ক এখানে নেই, আজ মজা হবে। এরপর আমাদেরকে দেখানো হয় জিমি ভাই অ্যালেক্সের মুখে একটা অনেক জোরে পাঁচ মেরে বসে। অ্যালেক্সের বন্ধুরা বলছে, হেই ওয়েট, এই। ফ্লিপ তখন বলে, ও হো কত নির্দয় এই জিমি ভাই, আমার খুব মায়া হচ্ছে। আহা। জিমি ভাইকে দেখানো হয় সে অ্যালেক্সের পেটের ভিতরে তার হাঁটু ঢুকিয়ে দেয়। তখন অ্যালেক্সের একটা বন্ধু বলছে, হে থামো প্লিজ, প্লিজ থামো, এটা করো না। জিমি ভাই তখন পিছনে তাকিয়ে সেই স্টুডেন্টকে একটা অনেক জোরে পাঁচ মারে, যার ফলে সেই স্টুডেন্টটা অনেক দূরে গিয়ে পড়ে। জিমি ভাই তখন বলে, খুব ভালো চেষ্টা করেছিস, কিন্তু তোর এই চেষ্টা দেখলে আমার হাসি পায়।
জিমি ভাই তখন বলে, কিরে অ্যালেক্স, তুই কি কিছু বলবি না? অ্যালেক্স তখন মনে মনে ভাবে, আমি আগে নির্বোধ ছিলাম, আমি অনেক রাগী ছিলাম, যার কারণে আমি আক্রমণ করে বসতাম, সামনের জনকে দেখতাম না সে শক্তিশালী না কমজোর, আর এই একই ভুল আমি আর করতে চাই না। আর তাছাড়া আমি আর ওই পরিস্থিতি আর দেখতে চাই না। এরপর আমাদেরকে আবারও একটা অতীতের সিন দেখানো হয়, যেখানে একজন বলছে, অ্যালেক্স তুই ঠিক আছিস? এই ছেলেটাকে যারা চিনতে পারছেন না বলে দিই, এ হলো সাইকো ব্যান পার্ক। এরপর সিন প্রেজেন্ট টাইমে চলে আসে। ফ্লিপ তখন বলে, খুব ভালো সিদ্ধান্ত নিয়েছিস অ্যালেক্স, তাছাড়া এমন কেউ নেই যে জিমি ভাইয়ের সাথে টক্কর দিয়ে পেরে উঠবে। তাছাড়া জিমি ভাই এখন ইউনিয়নের টপে উঠে গিয়েছে। জিমি ভাই তখন অ্যালেক্সকে বলে, আমি এটা একদম পছন্দ করিনি, তাছাড়া কিছুদিন আগে তুই জ্যাককে অনেক বাজভাবে মেরেছিস, তাই না? যারা জানেন না জ্যাককে, তারা অবশ্যই পার্ট 1 দেখে আসবেন, তাহলে বুঝতে পারবেন জ্যাক আসলে কে। এরপর জিমি ভাই বলে, হারামজাদা, তুই জ্যাককে যেভাবে মেরেছিস এখন সেটার জন্য তোকে ভোগ করতে হবে। এরপর জিমি ভাই অ্যালেক্সকে অনেক জোরে একটা পাঞ্চ করে। আজ এখানে ব্যান পার্ক নেই, সেই জন্য অ্যালেক্সকে খুব বাজেভাবে পিটাচ্ছে। যখন ব্যান পার্ক এটা জানতে পারবে, না জানি জিমি ভাইয়ের কী অবস্থা করবে। যদি আপনারাও এটা দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এখানে আমাদের পার্ট 2 শেষ হয়ে যায়। ধন্যবাদ।